তো ক্লাসেও দুই একটা প্রবলেম দেখিয়েছিলাম, আজকে কিছু প্রবলেম দেখাবো। আমি একটু দেখিয়ে দিব জাস্ট, তোমরা এগুলো এগুলো একই সেম টাইপের অঙ্কগুলা তোমরা আগের গুলোর মতো করে করে নিবা, ঠিক আছে? তো দুটি তারের ক্ষেত্রে বিভিন্ন রাশির মান দেখানো হয়েছে এখানে। খেয়াল করে দেখো, এ তারের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, প্রযুক্ত বল কতটুকু বল আমরা প্রযুক্ত করেছি তারের উপরে, দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হয়েছে এবং পয়সনের অনুপাত কতটুকু হয়েছে, ঠিক আছে? তো বি ইজ ইকাল টু এরকম সবগুলা ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু হচ্ছে পয়সনের অনুপাতের মানটা বি তারের ক্ষেত্রে দেওয়া নেই। আমরা প্রথম প্রশ্ন দেখো, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23 সালের প্রশ্ন। বল প্রয়োগে এ তারের ব্যাস কতটুকু হ্রাস পেয়েছে, একটু খেয়াল করে দেখো। তো আমরা এ তারের ব্যাস কতটুকু হ্রাস পেয়েছে, ব্যাস মানে কি, মানে হচ্ছে পার্শ্ব বরাবর কতটুকু তোমার কমেছে। তো পার্শ্ব বরাবর কতটুকু কমেছে, ব্যাসার্ধ বা ব্যাস যেটাই বলো না কেন, এটার জন্য কিন্তু আমাদের পয়সনের অনুপাতে সাহায্য নিতে হবে। দেখি পয়সনের অনুপাতে সাহায্যটা নিয়ে। তো আমাদের এখানে 1 নম্বর প্রবলেম যদি আমরা সলভ করতে চাই, তাহলে যেহেতু সিগমার মানটা দেওয়া আছে, পয়সনের অনুপাতের মানটা দেওয়া আছে, তাই আমরা ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারি। দেখো, প্রথম তারের ক্ষেত্রে পয়সনের অনুপাত হচ্ছে 0.47, আর আমাদের সূত্র হচ্ছে মাইনাস ডিএল ডিভাইড বাই ডিএল। তো আমরা যদি একটু, আমি বারবার এভাবে লিখেছি, ডি ভাগ ডি ডিভাইড বাই এল ভাগ এল, মানে উপরে লিখেছি পার্শ্ব বিকৃতি, নিচে লিখেছি আমরা দৈর্ঘ্য বিকৃতি, সাথে একটা মাইনাস দিয়েছি। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে, কতটুকু ব্যাস হ্রাস পেয়েছে সেটা বের করতে হবে, তাই না? তো একটু লিখি, ডি ডিএল, এখানে একটা নেগেটিভ চিহ্ন হবে। ওকে, তো আমি এখান থেকে ছোট হাতের ডিটা একটু বের করে নিব। ছোট হাতের ডি ইজ ইকুয়াল টু মাইনাস সিগমা ডি এল ডিভাইড বাই হচ্ছে বড় হাতের এল, ঠিক আছে? তো সিগমার মান কত, 0.47, গুণ হচ্ছে বড় হাতের ডি এর মান কত, দেখো এই যে এটা কিন্তু ব্যাসের মান মিলিমিটারে দেওয়া আছে। বারবার বলেছি, এরকম চার্ট আকারে দেখো অনেকগুলো অঙ্ক কিন্তু আমরা বোর্ডের পেয়েছি, যেগুলো এরকম ছক আকারে ইনফরমেশন বা ডাটাগুলো দেওয়া আছে, এবং সেটার মধ্যে খেয়াল করে দেখবা যে এককগুলা কি এককে দেওয়া আছে, ঠিক আছে? দেখো মিলিমিটারে দেওয়া আছে, তাহলে ব্যাস আমার মিলিমিটার কত, আমার যেহেতু এ তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে লিখেছে, তাই আমরা এ তারের পয়সনের অনুপাত নিব। সকল ইনফরমেশন আমরা সূত্রের মধ্যে এ তারের জন্য লিখব। ব্যাস হচ্ছে 1 মিলিমিটার, তাহলে আমার ডি এর জায়গায় বড় হাতের ডি এর জায়গায় লিখবো 1 মিলিমিটার। তাহলে মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার। তারপর দেখো ছোট হাতের এল আছে, ছোট হাতের এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। খেয়াল করো, দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে 14। এখানে একটু খেয়াল করে দেখো, দৈর্ঘ্য প্রসারণ বলেছে, তার মানে ছোট হাতের এল এর মান পজিটিভ হবে। তাহলে 14 মিলিমিটার, 14 গুণ 10⁻³ লিখলাম, ডিভাইড বাই বড় হাতের এল। খেয়াল করে দেখো, বড় হাতের এল মানে কি, এ তারের আদি দৈর্ঘ্য হচ্ছে 1.60। হিসাব নিকাশ করলে আমরা একটা নেগেটিভ মান পাবো। দেখি কত আসে। নেগেটিভ আসলে আমি কিভাবে রেজাল্টটা লিখবো সেটা একটু বলে দিচ্ছি। 0.47 গুণ হচ্ছে 14, গুণ হচ্ছে 10⁻⁻6, একবার লিখলাম, ভাগ হচ্ছে 1.6, পেলাম হচ্ছে 4.1125 গুণ 10⁻⁻6 মিটার। আমরা এখানে নেগেটিভ চিহ্নটা বুঝতেই পারছো যে দৈর্ঘ্য যেহেতু প্রসারিত হয়েছে, ব্যাসটা হ্রাস হয়েছে। আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করে এখানে লিখবো ব্র্যাকেটে যে ঋণাত্মক চিহ্ন বা নেগেটিভ চিহ্ন ব্যাস হ্রাস বোঝায়, ব্যাস হ্রাস বোঝায়। লেখার পরে আমরা এখন উত্তর লিখবো, ব্র্যাকেটে লিখলাম, এটা উত্তর লিখবো যে ব্যাস হ্রাস, তখন আর নেগেটিভ চিহ্নটা দিব না, 4.1125 গুণ 10⁻⁻6 মিটার। ওকে, এভাবে আমাদের প্রেজেন্টেশনটা হবে, তাহলে এক্সামিনারে সন্তুষ্ট থাকবে, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে, আমি তোমাদের সবসময় সিগমাটা হচ্ছে মাইনাস দিয়ে আমি অঙ্কটা করিয়েছি, এখানে প্লাস দিয়ে করলেও হবে। প্লাস দিয়ে করলে আমাদের এখানে নেগেটিভ চিহ্ন আসতো না, তখন এই কথাটা লিখতে হতো না যে নেগেটিভ চিহ্ন ব্যাস হ্রাস বোঝায়। পরের ক্ষেত্রে কোন তার দ্বারা শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে, ভেরি সিম্পল, কোন তার দ্বারা শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে, তাহলে আমরা কি বের করব,
উভয় তারের ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক বের করব, উভয় তারের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করব। তো এই যে ডাটাটা দেওয়া আছে, এই ডাটা থেকে আমরা কিন্তু ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক বের করতে পারি, কারণ দৈর্ঘ্যের পরিবর্তনটা দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা দৃঢ়তার গুণাঙ্ক বা হচ্ছে আয়তনের গুণাঙ্ক কিন্তু বের করতে পারছি না। তাহলে এই ডাটা অনুসারে আমাদের কোন স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করব? আমরা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক বের করব। যে তারের ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক বেশি, সেই তারের দ্বারা শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে। আমরা বারবার এটা পরে বলেছি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন ভাবে আসতে পারে। কোন তারটি অধিক শক্তিশালী, অধিক স্থিতিস্থাপক, ভার বহনের ক্ষমতা কোনটার বেশি, বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। আমরা ইয়ং এর গুণাঙ্ক বা যে ডাটা দেওয়া থাকবে সেই ডাটা অনুসারে রিলেটেড স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করব। তাহলে ময়মনসিংহ বোর্ডের এটা আমরা পেরে গেলাম। এটা কিন্তু আর করছি না আমি দ্বিতীয়টা। ইয়ং এর গুণাঙ্ক বের করা খুবই সহজ, আমাদের সকলের জানা আছে। এই ডাটা অনুসারে ইয়ং এর গুণাঙ্ক হবে y FL / AL। দেখো এই ডাটার মধ্যে সকল উপাত্ত দেওয়া আছে, বলের পরিমাণ, আদি দৈর্ঘ্য, ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া আছে। তাহলে আমি তারের ক্ষেত্রফল বের করে নিতে পারবো πr²। ছোট হাতের এল মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, সবকিছু আমরা পারি। সুতরাং এ তারের ক্ষেত্রে একবার ইয়ং এর গুণাঙ্ক বের করব, বি তারের ক্ষেত্রে একবার আমরা ইয়ং এর গুণাঙ্ক বের করব। ওকে, চট্টগ্রাম বোর্ড 23 একটু খেয়াল করে দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 23, দেখো একটা লেখচিত্র তোমাদের সামনে দেওয়া আছে। লেখচিত্রটা একটু খেয়াল করে দেখি আমরা। লেখচিত্রের মধ্যে দেখো এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বলের পরিমাণটা দেওয়া আছে। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বলের পরিমাণটা দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড হচ্ছে 23। চট্টগ্রাম বোর্ড হচ্ছে 23। আমাদের প্রশ্নটা কি আসছে একটু খেয়াল করে দেখি। 1.5 মিটার আদি দৈর্ঘ্যের এ ও বি দুটি একই উপাদানের তার, এটা ইম্পর্টেন্ট কথা কিন্তু, একই উপাদানের কিন্তু তার, একই উপাদানের তার, বুঝতে পেরেছ? তো একই উপাদানের তার লিখলে সুবিধাটা কি আর অসুবিধাটা কি? সুবিধা আমাদের একটু হচ্ছে, একই উপাদানের যদি তার হয় তাহলে দুইটা তারেরই, এখানে তার একটা নাম হচ্ছে এ, একটা তারের নাম হচ্ছে বি, দুইটা তারেরই ইয়ং এর গুণাঙ্ক সেম সেম হবে। উপাদান যখন সেম সেম, উপাদানের ইয়ং এর গুণাঙ্ক কিন্তু সেম সেম। ঠিক আছে, আমরা তারের উপাদানের গুণাঙ্ক বলি, বেসিক্যালি কথাটা হচ্ছে তারের ইয়ং এর গুণাঙ্ক, বেসিক্যালি কথাটা এরকম হবে না, তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক, মানে তারটা যে উপাদানের তৈরি সেই উপাদানের ইয়ং এর গুণাঙ্ক যে কোনো গুণাঙ্কই হয় কিন্তু। হ্যাঁ, তাহলে একই তার যদি হয় তাহলে একই উপাদানে তৈরি, তাহলে একই উপাদানে তৈরি হইলে তার ইয়ং এর গুণাঙ্ক বলো যে গুণাঙ্কই বলো না কেন সেম সেমই থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম যে এ আর বি দুটা তারের যে চিত্রটা দেওয়া আছে ইয়ং এর গুণাঙ্ক একই হবে। প্রযুক্ত বলের সাথে তার দুটি দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্র দেখানো হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্রটা দেখানো হয়েছে। ঠিক আছে, দেখো একটু খেয়াল করে, বলটা দেওয়া আছে নিউটন এককে, কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধিটা দেওয়া আছে দেখো সেন্টিমিটার এককে। লেখচিত্রের মধ্যে আমরা কোন এককে কোনটার মান দেওয়া আছে এটা অবশ্যই ভালোভাবে খেয়াল করে নেব কিন্তু। এবং দেখো এখানে ইয়াং এর গুণাঙ্কটি চালাকি করে দেওয়া আছে, এ তারের ইয়াং এর গুণাঙ্কটা দেওয়া আছে। তাহলে আমাদের এ তারের ইয়াং এর গুণাঙ্ক কিন্তু দেওয়া আছে ওয়াই এ, ভালো কথা। তো আমাদের এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, আমরা একটু ইন্ডিকেট করে নিচ্ছি। এই যে, তো এ তারের ব্যাসার্ধ নির্ণয় করো, এ তারের ব্যাসার্ধ নির্ণয় করো, এ তার নিয়ে কথা বলতে বলেছে। ওকে, এ তারের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। আমাদের জানা আছে যেহেতু এ তারের ওয়াঙ্গের গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই এ, তাহলে ওয়াই এ ইজ ইকুয়াল টু কি, উপরে থাকবে এল ডিভাইড বাই এল, দৈর্ঘ্য সরি এফ ডিভাইড বাই এ, আর নিচে থাকবে হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি। উপরে থাকবে দৈর্ঘ্য পীড়ন, নিচে থাকবে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এফ এল ডিভাইড বাই এল। একটু খেয়াল করি, আমাদের যেহেতু এ তারের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, তাই আমরা এখানে এভাবে লিখবো, এর জায়গায় লিখবো পাই আর স্কোয়ার এল। আর এফ এর মান যেহেতু দেওয়া আছে, এফ কে আমি ভাঙিয়ে আর এম জি লিখবো না, ছোট হাতের এল এর মানও দেওয়া আছে, বড় হাতের এল এর মানও দেওয়া আছে। একটু খেয়াল করি, এখান থেকে আর স্কোয়ার এর মানটা আমি বাম পাশে নিই, তাহলে এফ এল ডিভাইড বাই হচ্ছে ওয়াই এ পাই ছোট হাতের এল। তো একটু খেয়াল করে নিই একটু, যে আর এর মানটা একবার লিখে ফেলি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ
এফ এল ডিভাইড বাই পাই ইন্টু ওয়াই এ ইন্টু হচ্ছে ছোট হাতের এল। এবার খেয়াল করো মানগুলা বসাচ্ছি। এফ এর মান খেয়াল করো, এ তার নিয়ে কিন্তু কথা বলতে কাজ করতে বলেছে। এ তারের ক্ষেত্রে দেখো তো এই পয়েন্টে আমাদের যে এই জায়গাটা কত হবে একটু দেখে নিই আমরা। এই পয়েন্টে 2, 2 এই পয়েন্ট দেখো তো এই তারটার এই পয়েন্টে বল কত ছিল 15, আর এই 15 নিউটন যখন বল দিয়েছি এ তারের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, প্রসারিত হয়েছে 2 সেন্টিমিটার। তাহলে 15 নিউটন বল কিন্তু এ তারের ক্ষেত্রে, আর বি তারের ক্ষেত্রে কিন্তু 7 নিউটন বল একই পরিমাণ প্রসারিত হয়েছে। খেয়াল করো 2 সেন্টিমিটার, কিন্তু বলের পরিমাণ দেখো বি এর ক্ষেত্রে হচ্ছে 7 নিউটন আর এ এর ক্ষেত্রে হচ্ছে 15 নিউটন। ঠিক আছে, এখন আমরা যেহেতু এ নিয়ে কাজ করছি তাহলে আমাদের এফ এর জায়গায় বসাবো 15, বর্ডার বসালাম। এ এর জায়গায় এল তো দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য তো 1.5 দেওয়াই আছে, এই যে 1.5, আর নিচে হবে হচ্ছে পাই 3.1416 গুণ ওয়াই এ, এ তার রিয়াঙ্গের গুণাঙ্কটাও দেওয়া আছে 2 গুণ 10⁻11। খেয়াল করো সাথে সাথে ছোট হাতের এল দেওয়া আছে। এবার দেখো ছোট হাতের এল কিন্তু 2 দেওয়া আছে, 2 লিখলে কিন্তু আর হবে না, 2 সেন্টিমিটার তার মানে কি 2 গুণ 10⁻2 মিটার। তো আমরা এখান থেকে হিসাব নিকাশ করলে যেটা পাবো সেটাই হবে হচ্ছে ব্যাসার্ধের পরিমাণ, সেটাই ব্যাসার্ধের পরিমাণ। আমি একটু হিসাব নিকাশ করে লিখলাম হচ্ছে 4.23 গুণ 10⁻5 মিটার। ওকে, তাহলে এ তারের ক্ষেত্রে ব্যাসার্ধ হ্রাস পেয়েছে, বা ব্যাসার্ধের ব্যাসার্ধ হ্রাস পেয়েছে বলবো না, ব্যাসার্ধের পরিমাণ, এ তারের ব্যাসার্ধের পরিমাণ হচ্ছে এত মিটার। ওকে, এত মিটার তো হয়ে গেল। এইবার দেখো 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে কৃত কাজ সমান হবে কিনা। এবার দেখো আমাদেরকে প্রশ্ন করেছে যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে সমান পরিমাণ কার্য সম্পাদিত হবে কিনা। আমাদের জানা আছে, কি জানা আছে, তারের সম্প্রসারণে কৃত কাজ, ঠিক আছে, কৃত কাজ W = হাফ ইন্টু, বলেছি আমরা যে এইভাবে প্রথমে লিখে নিব হাফ ইন্টু এফ ইন্টু এল। তো এফ এর মানটা কি দেওয়া আছে অ্যাকচুয়ালি? হ্যাঁ, এফ এর মানটা দেওয়া আছে 15, এল এর মানটা কত 2, দুটাই দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধিও দেওয়া আছে, বলের পরিমাণও দেওয়া আছে। তো আমি এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারি, আমার দরকার কি বড় সূত্র লেখার, কোনো দরকার নেই। তাহলে হাফ ইন্টু এফ এর পরিমাণটা হচ্ছে লিখবো আমরা হচ্ছে 15, আর তারের সম্প্রসারণে উভয় তারে কৃত কাজ সমান হবে কি না। ওকে, ঠিক আছে। ও আচ্ছা, 10 সেন্টিমিটার প্রসারণ আছে, সরি দেখছো ভুল আমিও করে ফেলেছি, তোমরা ভুল করতে পারো। খেয়াল করো অঙ্কটা কি বলেছে, এইটা হবে না, দেখো খেয়াল করে, এইটা হচ্ছে 15 নিউটন বল প্রয়োগে 2 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। আমি এই 15 নিউটন বল প্রয়োগ করতে পারি না, নো। মানে আমার এই যে 2 সেন্টিমিটার প্রসারিত হতে যে বলটা প্রয়োগ করতে হয়েছে তারে, সেই বলের নাম হচ্ছে 15 নিউটন। কিন্তু আমাকে তো প্রশ্ন 2 সেন্টিমিটার প্রসারণ বলে নাই, 10 সেন্টিমিটার প্রসারণ বলেছে। তাহলে আমি কিন্তু বলের জায়গায় কিন্তু আর 15 লিখতে পারছি না। এটার জন্য এই প্রশ্নটা আমি লিখেছি, ইম্পর্টেন্ট কিন্তু এই জন্যই। ঠিক আছে, এবার খেয়াল করো, তাহলে এফ এর মান যেহেতু আমি 15 নিউটন লিখতে পারছি না, তাহলে আমাদের ওই সূত্র লিখে নিব যে F = ওয়াই এ এল ডিভাইড বাই এল, কারণ আমাদের জানা আছে যে y = FL ডিভাইড বাই এল। অনেক কিছু খেয়াল করতে হয়, ঠিক আছে, অনেক কিছু খেয়াল করতে হয়। সুতরাং খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, বারবার পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, যাতে করে সাথে সাথে যেন ভুলটা ধরতে পারি। দেখো আমি সাথে সাথে কিন্তু ভুলটা ধরে ফেলেছি। ঠিক আছে, আমি ভুল করতে ছিলাম যে এফ এর জায়গায় আমরা 15 বসাবো, তারপর দেখলাম না এল এর মান তো 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার প্রসারণে তো আর বলের পরিমাণটা তার এই গ্রাফের 15 নিউটন না, এই জন্য কিন্তু আমি ওটা বসাচ্ছি না। তাহলে ওয়াই এ এল ভাগ হচ্ছে এল গুণ হচ্ছে এল, বা হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ভাগ হচ্ছে এল। তো ওয়াই এর মানটা দেওয়া আছে, ওয়াই এর মান হচ্ছে 2 গুণ 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, আর এর মান হচ্ছে, এ কিন্তু আমরা বের করে নিয়েছি অলরেডি, আর যেহেতু বের করে নিয়েছি আমরা, তাহলে আমি এখান থেকে পাই আর স্কয়ার কিন্তু এখন লিখতে পারছি। আর এর মানটা হচ্ছে 4.23 গুণ 10⁻⁻5 মিটার। ঠিক আছে, এখানে পাই আর স্কয়ার লিখতে পারছি,
আর বড় হাতের এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য 0.14 মিটার, আর এল এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, সমান সমান হচ্ছে 10 গুণ 10⁻²² মিটার বা 0.1 মিটার। ঠিক আছে, এগুলা বসালে আমি কাজের পরিমাণটা পেয়ে যাব, কাজের পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে, কেন বসালাম না আমরা 15টার ব্যাখ্যা দিয়েছি। এটা হচ্ছে এ তারের ক্ষেত্রে, এ তারের ক্ষেত্রে লিখে নিব, আমরা টপিক দিয়ে সুন্দর করে লিখে নিব এ তারের ক্ষেত্রে। তারপর আমি আবার বি তারের ক্ষেত্রে লিখব, বি তারের ক্ষেত্রে। বি তারের ক্ষেত্রে আমরা ওই ব্যাখ্যাটা দিব, যেহেতু তার দুটি একই উপাদানের তৈরি, অতএব এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই এ ইজিক্যাল টু বি তারের গুণাঙ্ক ওয়াই বি ইজিক্যাল টু হচ্ছে একই। ঠিক আছে, আমরা এই কথাটা লিখবো, আমাদের প্রেজেন্টেশনটা ভালো হবে, অন্যদের চাইতে একটু এক্সেপশনাল হবে, সুন্দর হবে। এক্সেপশনাল মানে কিন্তু আবার ভুল ভ্রান্তিটা লিখলে হবে না, সুন্দর করে আমরা লিখবো। 4 মার্কের একটা প্রশ্ন, কত সময় লাগবে? 5 মিনিটই লাগবে না। ঠিক আছে, সুন্দর করে লিখবো, যেহেতু তার দুটি একই উপাদানের তৈরি, অতএব ওয়াই এ ইজিক্যাল টু ওয়াই বি ইজিক্যাল টু বা বি তারের ইয়ংয়ের গুণাঙ্ক ইজিক্যাল টু এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক ইজিক্যাল টু এত নিউটন পার মিটার স্কয়ার। তো এল এর মান তো এখন আগের মতোই, কারণ উভয় তারে আমরা বলেছে যে 10 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত, তাহলে 0.1 মিটার। ওকে, তো আরটা তো আমার জানা নাই, আরটা তো আমার জানা নাই। আরটা তো আমার ভিতরে কি আর জানা আছে? ভিতরের আর কি জানা আছে? ভিতরের আর জানা নেই, না জানা নেই। ঠিক আছে, তাহলে ভিতরের আরটা আমার জানতে হবে, আর ওয়াইটা তো পেলাম আমরা। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে বি তারের যে আর এর পরিমাণটা সেটা কিন্তু বের করে নিতে হবে। কিভাবে? ওয়াই বি ইজিক্যাল টু এফ এল ভাগ হচ্ছে এল, এখান থেকে হচ্ছে ওয়াই বি ইজিক্যাল টু এফ এল, এফ ও দেওয়া আছে, এল ও দেওয়া আছে, এ মানে পাই আর স্কয়ার এল। খেয়াল করে দেখো, এখানে আমি কিন্তু এফ এর জায়গায় কিন্তু 7 নিউটন বসাবো। খেয়াল করো, যখন আমি 7 নিউটন বল দিচ্ছি তখন কিন্তু 2 সেন্টিমিটার প্রসারিত হচ্ছে। এই বেসিক দিয়ে কিন্তু, এই উপাত্ত দিয়ে কিন্তু আমি বি তারের ব্যাসার্ধটা বের করব, আগের মতোই এ তারে যেভাবে বের করলাম। 15 নিউটন বল দিলে 2 সেন্টিমিটার প্রসারিত হয়েছিল এই বেসিক দিয়ে। যেখান থেকে যদি আমি আর বের করি, একবার লিখি রুট ওভার অফ এফ এল ডিভাইড বাই হচ্ছে ওয়াই বি পাই ইন্টু হচ্ছে এল, তো মান একটা পাবো আমরা। এই আটটা আমি ওখানে বসিয়ে দিব, যে আমাদের কাজের পরিমাণ তাহলে কত হবে? কাজের পরিমাণটা হবে হচ্ছে ওই আগের মতোই, ডব্লিউ ইজিক্যাল টু লিখবো হচ্ছে ওয়াই এ এল স্কয়ার ভাগ এল। আবারও বলছি, এখানেও কিন্তু আমি এফ এর পরিমাণ 7 নিউটন বসাতে পারবো না যখন কাজ বের করব। কেন? কারণ কাজ যখন আমাকে বের করতে বলেছে তখন কিন্তু 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে কাজ বের করতে বলেছে। তো 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে বলের পরিমাণ কি 7? না, উত্তর না। 7 কত? যখন 2 সেন্টিমিটার প্রসারিত হয়। তাহলে এটা কেন দেওয়া হয়েছে? এই যে 7 নিউটন বল প্রয়োগে 2 সেন্টিমিটার তারের দৈর্ঘ্য প্রসারিত হয়, এইখান থেকে আমরা বি তারের ব্যাসার্ধের পরিমাণটা বের করে নিব এখান থেকে। হ্যাঁ, এখানে এফ এর মান কিন্তু আমি অবশ্যই 7 বসাবো। ঠিক আছে, বসিয়ে আমরা এখান থেকে আর এর পরিমাণ বের করে এখান থেকে কাজের পরিমাণটা বের করে নিব। ক্লিয়ার? অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, অনেক ইম্পর্টেন্ট। এবার দেখো ময়মনসিংহ বোর্ড 22, তিন মিটার লম্বা, 0.3 মিটার লম্বা ময়মনসিংহ 22। আমি একটু বাছাইকৃত গুলা তোমাদের জন্য সিলেক্ট করেছি, কারণ এগুলো ইম্পর্টেন্ট বেশি। একই রকম যেগুলো সেগুলো আমি নেই নাই, একই রকম গুলো হচ্ছে নেই নাই। ঠিক আছে, তো ময়মনসিংহ 22টা নিয়েছি। পয়েন্ট থ্রি, হ্যাঁ আমি এটা দেখে নিলাম একটু, 0.3 না শুধু 3?
0.3 মিটার লম্বা, একটু মিটারটা দেওয়া নেই, মিটার না কি দেওয়া আছে, হ্যাঁ মিটার, এটা একটু মিটার হবে। 0.3 মিটার লম্বা, 0.3 এটা, হ্যাঁ, এবং 10⁻⁻6 মিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু 1 মিলিমিটার স্কোয়ারে বলা থাকতে পারতো। 1 মিলিমিটার স্কোয়ার মানে 10⁻6 মিটার স্কোয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের এক প্রান্তে 10 কেজি ওজন ঝুলিয়েছি, হ্যাঁ, বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। একটু এক্সেপশনাল কিন্তু, এটা ভালো করে খেয়াল করো। তোমাদের অনেকগুলো অঙ্ক করানো হয়েছে কিন্তু এই চ্যাপ্টারের, বিভিন্ন রকম টাইপের। ভরের একটি বস্তুকে বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, মনে করো মাথায় কতখানি, মনে করো আঙ্গুলের এক প্রান্তে আমি সুতার এক প্রান্ত বেঁধেছি, হ্যাঁ, একটা তার বলো তারের, আর বাদ বাকি অন্য প্রান্তে 10 কেজি ভরের একটা বস্তুকে বেঁধে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। তারের উপাদানের অসহ পীড়ন দেওয়া আছে। ভালো কথা খেয়াল করো, অসহ পীড়নটা দেওয়া আছে। অসহ পীড়ন হচ্ছে 4.8 গুণ 10⁻7। অসহ পীড়ন তো আমরা যে জানি যে একক ক্ষেত্রফলে সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায়। আবার বলছি, একক ক্ষেত্রফলে, হ্যাঁ, সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙে বা ছিঁড়ে যায় সেটাকে আমরা বলছি অসহ পীড়ন। আর অসহ বল কি? সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায়। সর্বনিম্ন কিন্তু, সর্বোচ্চ কিন্তু না, সর্বনিম্নটা। তো এখানে একটা প্রশ্ন করেছি আমরা, ছোট প্রশ্ন লিখেছি যে তার স্থিতিস্থাপক ক্লান্তি কি। পরীক্ষা আসে কিন্তু 1 নম্বরের জন্য, ময়মনসিংহ বোর্ডে আসছে বলে লিখেছি। স্থিতিস্থাপক ক্লান্তিটা আসলে কি? ক্লান্তি মানে তুমি একটা কাজ অনবরত করতেছো, তুমি কিন্তু ক্লান্ত হয়ে যাই, বিষয়টা এরকমই। কিরকম? যে একটা তারে ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধি করার ফলে, ক্রমাগত মনে করো হ্রাস বৃদ্ধি করতেছে, এরকম টানছো টানছো টানছো, ক্রমাগত হ্রাস বৃদ্ধি করার ফলে বল অপসারণের পর সাথে সাথে বস্তু আগের অবস্থায় ফিরে আসে না, কিছুটা সময় লাগে। এটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। সে ক্লান্ত হয়ে গেছে, তাই সাথে সাথে আগের জায়গায় ফিরে আসতে পারে নাই, একটু সময় নিচ্ছে, ক্লান্ত হয়ে গেছে। বুঝতে পেরেছো? এটাকে আমরা বলছি স্থিতিস্থাপক ক্লান্তি। তাহলে ক্রমাগত পীড়ন বা বিকৃতির হ্রাস বৃদ্ধির ফলে, হ্যাঁ, বস্তুর উপর বল অপসারণ করলে বস্তুটা ঠিক আগের জায়গায় সাথে সাথে ফিরে আসে না, নিজের ভাষায় বললাম, কিছুটা সময় নাই, একেই বলা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। দেখো, তারটির অসহ বল নির্ণয় করো। আমাদের দেওয়া আছে তারটির অসহ বল নির্ণয় করো। আমাদের জানা আছে অসহ বল, দেখো একটু এক্সেপশনাল প্রশ্ন কিন্তু, বোর্ডের প্রশ্ন। অসহ বল ইজ ইকুয়াল টু, দেখো তো আমাদের মনে হয় পীড়ন আমাদের জানা আছে, যে অসহ পীড়নটা কি, একটু এখানে লিখি। অসহ পীড়ন মানে হচ্ছে অসহ বল ভাগ হচ্ছে ক্ষেত্রফল। কারণ আমাদের জানা আছে যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ অসহ বল প্রয়োগ করা হয়, তাহলে অসহ বল ইজ ইকুয়াল টু কত হলো? অসহ পীড়ন গুণ হচ্ছে ক্ষেত্রফল। এটা কিন্তু ক্ষেত্রফল বলতে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে অসহ বল ইজ ইকুয়াল টু, অসহ পীড়নের মান আমাদের দেওয়া আছে 4.8 গুণ 10⁻7, আর ক্ষেত্রফলের জায়গায় দেওয়া আছে 10⁻6, 10⁻6। হিসাব নিকাশ করলে কত পাচ্ছি আমরা? 48 পাচ্ছি, 48 নিউটন। তার মানে এই বস্তুটার বা তারটার উপর, হ্যাঁ, তারের অসহ পীড়ন বলেছে, তারের অসহ বল বলেছে, এই তারটার উপর যদি আমরা 48 নিউটন বল প্রয়োগ করি, হ্যাঁ, তাহলে তারটা কিন্তু ছিঁড়ে যাবে। কমপক্ষে 48, 48-এর বেশি দিলে তো ছিঁড়বে। 48-এর বেশি দিলে ছিঁড়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে পরেরটা, মজার একটা প্রশ্ন। উদ্দীপকের তারটি সর্বনিম্ন কত বেগে ঘুরাইলে তারটি ছিঁড়ে যাবে? সর্বনিম্ন কত বেগে ঘুরাইলে তারটা ছিঁড়ে যাবে, তাই না? তাহলে সর্বনিম্ন বেগ, তাহলে দেখো তো, আমি যখন বস্তুটা, এই যে মনে করো কেন্দ্র, এখানে মনে করো আঙ্গুলে আমি তারটা এক প্রান্ত বেঁধেছি, হ্যাঁ, আর এই যে বস্তুটাকে এভাবে কেন্দ্র বরাবর ঘোরাচ্ছি, ঠিক আছে? কত মিটার লম্বা তার? 3 মিটার লম্বা, 0.3 মিটার। এই যে এই কেন্দ্র থেকে তারের দৈর্ঘ্য, যে এটা বস্তু, এই যে এম ভরের একটা বস্তু ঘুরছে, ঠিক আছে? তারের দৈর্ঘ্য হচ্ছে 0.3 মিটার।
ভালো কথা, এটা কেন্দ্র, এটা সেন্টার। এই যে তার মনে করে এভাবে ঘোরাচ্ছি আমি, এই সেন্টারে আঙ্গুলে বেঁধে। তারটা দৈর্ঘ্য কত? 0.3 মিটার। তাহলে তারটার বেগ চাইছে, তাহলে বেগ কত? ভি। তাহলে তারটা এই বরাবর, তার উপর কি পরিমাণ বল প্রয়োগ করব আমরা? কেন্দ্রমুখী বল প্রয়োগ করব। কেন্দ্রমুখী বলের নাম কি? এফসি। কেন্দ্রমুখী বলের পরিমাণ যদি অসহ বলের সমান বা তার চাইতে বেশি হয়, তাহলে কিন্তু তারটা ছিঁড়ে যাবে, কারণ সে তো এত নিউটন বল সহ্য করতে পারে। তো এত বেগে যদি আমি অল্প বেগে ঘুরে, দেখো তো কেন্দ্রমুখী বলের সমীকরণ কি? সকলে আমরা জানি, বারবার করে আসছি, যে এম ভি স্কোয়ার ভাগ আর। তাহলে ভি এর মান যখন বেড়ে যাচ্ছে, আর এর মান কিন্তু কনস্ট্যান্ট। কেন? একটা বস্তু যখন বৃত্তাকার পথে আমি ঘোরাচ্ছি, আর এর মান কি পরিবর্তন হবে? প্রশ্নের উত্তর হচ্ছে না, কারণ একই বস্তুই ঘোরাচ্ছি, একই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, না হবে না। তাহলে এম এ ভি এর মানটা পরিবর্তন হচ্ছে, ভি এর মানটা বাড়াচ্ছি বাড়াচ্ছি, কেন্দ্রমুখী বলের পরিমাণটা বাড়ছে। দেখো রিলেশনটা, দেখো খুব সুন্দর রিলেশন। ভি এর মান বাড়লে কেন্দ্রমুখী বলের পরিমাণ বাড়বে, বাড়তে 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 কেন্দ্রমুখী বলের মান যখন 48 নিউটন হয়েছে, এটা কিন্তু অসহ বল। অসহ বল মানে কি? এই বল সর্বনিম্ন প্রয়োগ করলে তারটা ছিঁড়ে যাবে। যখনই আমার এফসির সমান হয়ে গেছে অসহ বলটা, তখন তারটা ছিঁড়ে যাবে। তাহলে আমরা তাহলে কি লিখবো? যে শর্ত মতে, ঠিক আছে, বা লিখবো যে সর্বনিম্ন, সর্বনিম্ন, ঠিক আছে, কেন্দ্রমুখী বলের মান অসহ বলের সমান হলে, হ্যাঁ, বস্তুটা বা ওই তারটা ছেড়ে যাবে বা ভেঙে যাবে। অতএব সর্বনিম্ন তাহলে কত? 48 নিউটন। তাহলে সর্বনিম্ন বেগের ক্ষেত্রে, সর্বনিম্ন বেগের ক্ষেত্রে, সর্বনিম্ন কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে এফসি ইজ ইকুয়াল টু হচ্ছে, সর্বনিম্ন কেন্দ্রমুখী বল যদি এফসি হয়, কার সমান? এই যে এই অসহ বলের সমান, তাহলে বস্তুটা ছিঁড়ে বা ভেঙে যাবে। তাহলে এম ভি স্কোয়ার ভাগ আর লিখলাম, ইজিক্যাল এফ এর মান লিখলাম হচ্ছে 48। এটা অসহ বলকে আমি এফ দ্বারা প্রকাশ করলাম, মনে করো এখানে এফ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখান থেকে আমি ভি এর মানটা বের করে নিব। যদি কৌণিক বেগ বের করতে পারে, তাহলে আমাদের কৌণিক বেগও জানা আছে যে ভি ইজিক্যাল টু আর ওমেগা, ওখান থেকে বের করতে পারি। সর্বনিম্ন কৌণিক বেগও বের করতে পারি। এখানে আমাকে সর্বনিম্ন বেগ বলেছে, তো সর্বনিম্ন বেগ বলতে আমরা সাধারণত রৈখিক বেগটাই বুঝে থাকি, রৈখিক বেগটাই কিন্তু আমরা বুঝে থাকি, ঠিক আছে। তাহলে আমি লিখবো হচ্ছে ভি ইজিক্যাল টু, ভি স্কোয়ার ইজিক্যাল টু 48 গুণ আর, 48 গুণ আর ভাগ হচ্ছে এম। অতএব ভি ইজিক্যাল টু রুট ওভার অফ 48 গুণ আর, 48 গুণ আর। আর এর মান কত রে? আর এর মান 0.3, 0.3। এত মিটার। দেখো তো এই যে সুতার দৈর্ঘ্য, এইটাই কিন্তু হচ্ছে আমাদের, এটাই কিন্তু আমাদের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তাই না? ডিভাইড বাই এম। এম কত? 10 কেজি ভর। এম হচ্ছে 10 কেজি ভর। এম ইজিক্যাল টু 10 কেজি। এগুলো না বোঝার কোনো কারণ নাই, এত সুন্দর করে বোঝাচ্ছি, আমার মনে হয় না যে না বোঝার কোনো কারণ আছে। 10 ইজিক্যাল টু আমরা রেজাল্ট একটা পেয়ে যাব, ঠিক আছে, রেজাল্ট একটা পেয়ে যাব। 48 গুণ হচ্ছে 0.3, 48 গুণ হচ্ছে 0.3 ইজিক্যাল টু এত ভাগ হচ্ছে 10, 1.44 হয়েছে। রুট ওভার অফ অ্যান্সার ইজিক্যাল টু 1.2, 1.2 মিটার পার সেকেন্ড। যদি আমাদের ওমেগা চাইতো, তাহলে ওমেগাও আমরা বের করতে পারতাম। ওমেগা ইজিক্যাল টু কত? ভি ডিভাইড বাই আর, কারণ আমাদের জানা আছে ভি ইজিক্যাল টু আর ওমেগা, এখান থেকে ওমেগা আমরা বের করতে পারতাম। তাহলে ওমেগা ইজিক্যাল টু হচ্ছে ভি এর মান 1.2 ডিভাইড বাই আর এর মান হচ্ছে 0.3, আমরা পেতাম হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা বের করতে বলতে পারে সর্বনিম্ন কত কৌণিক বেগে ঘুরাইলে তারটা ছিঁড়ে যাবে, সর্বনিম্ন কত বেগে বা কৌণিক বেগে, দুটাই কিন্তু চাইতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ময়মনসিংহ 22-এর প্রশ্ন, ঠিক আছে, ময়মনসিংহ 22-এর প্রশ্ন। আমরা 3টা প্রবলেম সলভ করলাম, আমাদের সময় লেগেছে, বুঝানোর পরেও হিসাব নিকাশ করেছি, কিন্তু প্রত্যেকটা অঙ্কই মোটামুটি, একটা খালি লিখি নাই, মাত্র হচ্ছে 28 মিনিট। তোমাদের 3টা লেখা মানে কি বলো দেখি? পরীক্ষার খাতায় 3টা লেখা মানে হচ্ছে পরীক্ষার অর্ধেক শেষ, অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। যদিও আমি 1 নাম্বার 2 নাম্বার লিখি নাই, তো বুঝাইছি তো তোমাদের। আমি আবারও বলছি, তোমাদের পরীক্ষা 2.5 ঘন্টা সময় কখনোই লাগে না, যদি তুমি ভালোভাবে পারো। সুতরাং এত তাড়াহুড়া করে পরীক্ষার খাতায় লেখার কোনোই কারণ নাই, তাড়াহুড়া করে লিখে কোনো ভুল করার কোনো কারণ নাই, বুঝতে পারছো? 2.5 ঘন্টায় তোমাদের 5টা সৃজনশীল না 10টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে। তোমাদের যে টাইপের প্রশ্ন হয় 10টা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া যাবে, ঠিক আছে। পরে আমরা একটু করাবো যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমি একটু স্কুলের একটা প্রশ্ন করাবো, স্কুল কলেজের আর কি।
দেখো একটা তার হচ্ছে একটা তারের দৈর্ঘ্য, আমি একটু লিখে নিচ্ছি এটা। আমি একটু হিন্টস দিব তোমাদের, হ্যাঁ, এই অঙ্কটা তোমরা নিজেরা পারো কিনা একটু দেখো তো। 1 মিটার দৈর্ঘ্য, আমরা 3টা অঙ্ক করেছি অলরেডি। 1 মিটার দৈর্ঘ্য এবং 2 মিলিমিটার ব্যাসের, এবং 2 মিলিমিটার ব্যাসের, ঠিক আছে, একটি ইস্পাতের তার, একটি ইস্পাতের তার, ইস্পাতের তার, হুম, দৃঢ় অবলম্বন হতে ঝুলানো হলো। দৃঢ় অবলম্বন হতে, অবলম্বন হতে ঝুলানো হলো। দেখি বাসায় এটা হোমওয়ার্ক দিব তোমাদের। ঝুলানো হলো, না পারলে পরে করে দিব, পারার কথা বুঝে আমি হিন্টস দিব। ঝুলানো হলো, ভালো কথা। পরবর্তীতে প্রথমে কি করা হয়েছে, প্রথমে প্রথমে লিখে দিই। প্রথমে 1 মিটার দৈর্ঘ্যের এবং 2 মিলিমিটার ব্যাসের একটা ইস্পাতের তার দৃঢ় অবলম্বনে ঝুলানো হলো। দ্বিতীয় ক্ষেত্রে বা পরবর্তীতে, পরবর্তীতে কি করা হয়েছে, তারটিকে, ওই তারটিকে কি করা হয়েছে, অনুভূমিক ভাবে রেখে 2 প্রান্তে দৃঢ়ভাবে আটকানো হলো। অনুভূমিক, কিন্তু আমি চিত্র দেখাচ্ছি। অনুভূমিক ভাবে রেখে 2 প্রান্তে, 2 প্রান্তে দৃঢ়ভাবে আটকানো হলো, দৃঢ়ভাবে আটকানো হলো, ঠিক আছে, দৃঢ়ভাবে আটকানো হলো। তারটাকে এবার অনুভূমিক ভাবে রাখছি। দেখো খেয়াল করো, প্রথমে আমরা একটা কাজ করেছি, প্রশ্ন পরে লিখছি। আমি আগে অঙ্কটা বুঝাই, অঙ্কটা একটু টাফ টাইপের আছে। এই যে প্রথমে আমি হচ্ছে ঝুলাইছি, তার ঝুলাইছি, তারে একটা বল দিয়ে ঝুলাইছি, ঠিক আছে, এভাবে মনে করো একটা ভর দিয়ে ঝুলাইছি। প্রথম ক্ষেত্রে উল্লম্ব ভাবে, দৃঢ় অবলম্বন, দেখো এটা দৃঢ় অবলম্বন। দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো, একটা তারকে অনুভূমিক ভাবে রেখে, হ্যাঁ, 2 প্রান্তে দৃঢ়ভাবে আটকানো, এই যে দেখো, এই যে, এই যে তার, এই যে দৃঢ়ভাবে আটকাইছি এখানে, এটা দৃঢ়ভাবে আটকানোর চিহ্ন দিলাম, মনে করো এই যে দৃঢ়ভাবে আটকাইছি, ঠিক আছে, দৃঢ়ভাবে আটকানো হলো। পরবর্তী তারটাকে অনুভূমিকে রেখে 2 প্রান্তে দৃঢ়ভাবে আটকানো হলো, এভাবে প্রশ্নটা এভাবে, এই যে অনুভূমিক হবে। তারটা দেখো উল্লম্বভাবে ঝুলিয়ে দিয়েছি এম ভরের মাধ্যমে, ঠিক আছে, আর একবার তারটা এরকম করে এম ভরের মধ্যে ঝুলাইছি আর কি, তার এম, এই যে এরকম ঝুলাইছি, পরে হচ্ছে অনুভূমিক ভাবে রেখেছি, দিয়ে দৃঢ়ভাবে আটকাইছি। আমাদের প্রশ্ন হচ্ছে যে হচ্ছে প্রথম ক্ষেত্রে বল প্রয়োগে তারটির দৈর্ঘ্য 0.1 সেন্টিমিটার হলে, মনে করো বল প্রয়োগে, বল প্রয়োগে, বল প্রয়োগে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি 0.1 সেন্টিমিটার হলে, হ্যাঁ, হলে তারে স্থিতিস্থাপক বিভব শক্তি কত, তারে স্থিতিস্থাপক বিভব শক্তি কত হবে, বিভব শক্তি কত হবে, ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর প্রশ্ন। আবারও বলছি যে বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ যে কোনো পরিমাণ বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য হচ্ছে 0.1 সেন্টিমিটার, কিন্তু ওয়াই দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। তো স্থিতিস্থাপক বিভব শক্তি মানে কি, তারের সম্প্রসারণে কৃত কাজ। একটু আবার একটু মনে করিয়ে দিচ্ছি, বিভব শক্তি যদি বলে, শুধু বিভব শক্তি, শুধু সঞ্চিত শক্তি, তারের সম্প্রসারণে কৃত কাজ একই, কিন্তু একক আয়তনে বিভব শক্তি আলাদা কথা, কিন্তু একক আয়তনের সঞ্চিত শক্তি কিন্তু আলাদা কথা, মনে যেন থাকে, ঠিক আছে। এটা সমাধান কি হবে তাহলে, হাফ ইন্টু এফ ইন্টু এল। এটা কিন্তু একক আয়তনে না, তাই তারের সম্প্রসারণে যে কৃত কাজটা করতে হয়েছে, সেই কাজটাই কিন্তু এখানে সঞ্চিত শক্তি রূপে রয়েছে। যেহেতু এখানে বলের পরিমাণটা দেওয়া নাই, তাহলে কি লিখবো, ওয়াই এ এল ভাগ হচ্ছে এল ইন্টু এল, সমান সমান পাচ্ছি হাফ ওয়াই এ এল স্কয়ার ভাগ এল। ওকে, তো দেখো তো এর মান দেওয়া আছে এ, এ মানে কি, তারের ব্যাস থেকে আমরা এর মানটা পেয়ে যাবো পাই আর স্কয়ার দ্বারা, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নেবো। ওকে, ছোটদের এল মানে কি, ছোটদের এল মানে হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি করছি কতটুকু, আমরা বল প্রয়োগে, বল প্রয়োগে আমরা তারের দৈর্ঘ্যটা বৃদ্ধি করেছি মাত্র 0.1 সেন্টিমিটার। তো 0.1 সেন্টিমিটার ছোট হাতের এল এর মান, আর বড় হাতের এল এর মান কত, এই যে 1 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। পরের প্রশ্নটা নিয়ে আমাদের মাথা ব্যথা কি, পরের প্রশ্নটা একটু লিখছি। পরের প্রশ্নটা বলেছে যে অনুভূমিক ভাবে তারে রাখা তারের মধ্যবিন্দুতে, দেখো অনুভূমিক ভাবে রেখেছি যে তারটা, এই যে তারের মধ্যবিন্দুতে ভর চাপিয়ে,
ভর চাপিয়ে তারটিকে 3 মিলিমিটার নামানো সম্ভব কিনা, যে মধ্যবিন্দু মনে করো, এবার তারকে নামাইছি মনে করো, তার মনে করো এতটুকু নেমেছে, লাল কালি দিয়ে দেখাই, তো মধ্যবিন্দুতে যদি ভর চাপায় তার তো নামবেই, তার মনে করো এতটুকু নেমেছে, কতটুকু নেমেছে, 0.3 মিলিমিটার নেমেছে, মিলিমিটার নামানো সম্ভব কিনা এটা আমাদের প্রশ্ন। 0.3 না, পয়েন্ট না, সরি, শুধু 3 মিলিমিটার নামানো সম্ভব না। তার কিন্তু এটা আর নাই, তার কিন্তু এখন হয়ে গেছে এইটা, এই যে তার লাল কালি এখন কিন্তু নতুন তারের অবস্থান। আর যে এটাকে এখন আমি ডট ডট দিয়ে দিই, এটা এখন ডট ডট হয়ে গেছে, ঠিক আছে, কারণ এই তারটা এখন এরকম অবস্থায় নাই, যেহেতু এখানে ভর চাপাইছি, যে কালো কালি যুক্ত এটা ভর মনে করে চাপালাম, যে কোনো পরিমাণ ভর চাপাইয়া তারটা কিন্তু এ বি ছিল, এখন তারের দৈর্ঘ্য হয়ে গেছে এ সি প্লাস বিসি। তারের দৈর্ঘ্য প্রথমে কত ছিল, এ বি দৈর্ঘ্য ছিল 1 মিটার, যেহেতু তারের দৈর্ঘ্য ছিল এ বি ইজিক্যাল টু 1 মিটার, এখন তারের দৈর্ঘ্য হয়ে গেছে হচ্ছে ভর চাপানোর ফলে তারের দৈর্ঘ্য এসি প্লাস বর্তমান দৈর্ঘ্য হয়ে গেছে, বর্তমান দৈর্ঘ্য হয়ে গেছে এসি প্লাস হচ্ছে বিসি, কারণ এখন তার তো 3 মিলিমিটার নেমে এসেছে, তো 3 মিলিমিটার নামানো সম্ভব কিনা তারে, এটা নিয়ে আমরা প্রশ্নটা অ্যান্সার দেব, বর্তমান দৈর্ঘ্য তারের বর্তমান দৈর্ঘ্য, ঠিক আছে। তো এরকম নামানো সম্ভব কিনা এই সকল ক্ষেত্রে, হ্যাঁ, এই সকল ক্ষেত্রে এটার নাম দাও L1, এই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে সিগমা বের করব, সিগমা বের করব, সিগমা বের করব, ঠিক আছে। সিগমার মান যদি -1 থেকে +1/2 এর মধ্যে হয় তাহলে বলবো নামানো সম্ভব, আর যদি সিগমার মানটা যদি -1 থেকে +1/2 এর মধ্যে না থাকে তাহলে বলবো নামানো সম্ভব না, ঠিক আছে। তো এখন প্রশ্ন, স্যার তারের দৈর্ঘ্য কিভাবে বের করব, এসি বের করো আর বিসি বের করো। তো এসি বের করার জন্য খুবই সহজ, দেখো 1 মিটার কিন্তু তার ছিল আদি অবস্থানে এবি, তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে 0.5 মিটার, এইটুকু 0.5 মিটার, আর এটুকু 0.3 মিলিমিটার, তাহলে এসি আমরা পিথাগোরাস দিয়ে বের করতে পারি, এসি ইজ ইকুয়াল √অফ 0.5 এর উপর স্কয়ার প্লাস 0.003 এর উপর স্কয়ার। বুঝতে পেরেছো, আমরা পিথাগোরাস সূত্র ব্যবহার করতে পারি, যেহেতু মধ্যবিন্দু দিয়ে নেমেছে তারটা, যেহেতু মধ্যবিন্দু থেকে নেমেছে, তাহলে এইটুকু 0.5, এইটুকু 0.5, টোটাল তারের দৈর্ঘ্য ছিল হচ্ছে 1 মিটার, তাহলে অর্ধেক অর্ধেক, তাহলে আমি এসির মানটা যদি বের করে চাই, এসি আর বিসি অবশ্যই সমান হবে, এই পাশে যায় এই পাশে যায়, কারণ মধ্যবিন্দুতে আমরা ভর চাপিয়েছি, এখান থেকে আমরা এসির মানটা বের করতে পারবো। একটু খেয়াল করি, আমরা খুবই সেন্সিটিভ নাম্বার, বুঝতেই পারছো, সেন্সিটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, বারবার বলেছিলাম যে অনেকগুলা পয়েন্ট নিতে হবে, কিন্তু 0.5 এর উপর স্কয়ার যোগ হচ্ছে 0.003 এর উপর স্কয়ার ইজিক্যাল টু রুট অ্যান্সার ইজিক্যাল টু 0.5, 1 2 3 4 2 4 0, 1 2 3 4 4 0 8999 মিটার, মনে যেন থাকে, পুরাটাই লিখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না, ওকে।